This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই আমাদের বিগ বলের দিকে তাকান। টপ 10 ব্রেকিং, দিনের সেরা 10 খবর। পিসিআর ব্রেকিং নাম্বার 1, পাকিস্তানে হুঁশিয়ারি, পাকিস্তানকে হুঁশিয়ারি অমিত শাহর। পহেলগাঁও হামলার পর প্রকাশ্যেই প্রথম অমিত শাহ মুখ খুললেন। পাকিস্তানকে হুঁশিয়ারি অমিত শাহ। তিনি বলেছেন, নিরীহদের খুন করে যদি ভাবো যুদ্ধ জেতা হয়ে গেছে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছো, খুঁজে খুঁজে মারা হবে। ব্রেকিং নাম্বার 2, ভারতের আকাশে অত্যাধুনিক জামার অর্থাৎ F-16, পাকিস্তানের F-16 তাকে জব্দ করতে ভারতের আকাশে অত্যাধুনিক জামার যুদ্ধ প্রস্তুতি। ব্রেকিং নাম্বার 3, পিসিআর ব্রেকিং নাম্বার 3, এলওসি লাগোয়া স্কুলে পড়ুয়াদের সেফটি ট্রেনিং। আমরা দেখিয়েছি আপনাদের এলওসি লাগোয়া মাত্র 200 মিটার দূরে লাইন অফ কন্ট্রোল থেকে ভারতের এই স্কুল। সেখানে পড়ুয়াদের শেখানো হচ্ছে কি করে যদি হামলা হয় তখন বাঁচতে হয়। ব্রেকিং নাম্বার 4, 4 নম্বর ব্রেকিং, ভয়ে ওয়ার ড্রিল শুরু করে দিয়েছে পাকিস্তান। ভারত যেভাবে ড্রিল করছে, আজও নৌসেনা মহড়া দিয়েছে, বলবো পরে। ভয়ে ওয়ার ড্রিল শুরু করে দিয়েছে পাকিস্তান। এটা পাকিস্তানের তরফ থেকে একটা ডিফেন্সিভ অ্যাটিটিউড, অর্থাৎ এটা কিন্তু ভয় থেকে। ব্রেকিং নাম্বার 5, 5 নম্বর ব্রেকিং, পাকিস্তানে পাখতুনখোয়ায় ঘন ঘন বাজছে সাইরেন। 8টার শুরুতেই, ঠোঁটকাটার শুরুতেই দেখিয়েছিলাম আপনাদের, শুনিয়েছিলাম পাকিস্তানে পাখতুনখোয়ায় ঘন ঘন সাইরেন। ব্রেকিং নাম্বার 6, 6 নম্বর ব্রেকিং দেখুন, আরব সাগরে যুদ্ধ মহড়া ভারতীয় নৌসেনার। এই প্রথম নয়, এর আগেও হয়েছে, আবার আজ আরব সাগরে যুদ্ধ মহড়া ভারতীয় নৌসেনার। ব্রেকিং নাম্বার 7, 7 নম্বর ব্রেকিং দেখুন, পাক জাহাজের জন্য জলপথ নিষিদ্ধ হতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাক জাহাজের জন্য ভারতের জলপথ নিষিদ্ধ হতে পারে, আকাশপথ আগেই নিষিদ্ধ হয়েছে। আসুন 8 নম্বর ব্রেকিং দেখুন, ডাক যোগাযোগও ছিন্ন হওয়ার পথে, অর্থাৎ ভারত পাক যে ডাক যোগাযোগ রয়েছে, পার্সেল যায় ওদেশ থেকে এদেশে, এদেশ থেকে ওদেশে, এই ডাক যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হওয়ার পথে সেন্টারের তরফ থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 9 নম্বর ব্রেকিং, রাজনাথ সিংকে ফোন মার্কিন প্রতিরক্ষা সচিবের। মার্কিন প্রতিরক্ষা সচিব রাজনাথ সিংকে ফোন করে বলেছেন, আমরা আপনাদের পাশে আছি সব রকম ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে। অর্থাৎ বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র এই মুহূর্তে ভারতের পাশে। 10 নম্বর ব্রেকিং, লাস্ট ব্রেকিং বিগ বলে দেখুন, ভারতের অভিযানের পাশে আমেরিকা, যে কথা বলছিলাম। মার্কিন প্রতিরক্ষা সচিব আশ্বাস দিয়েছেন এই লড়াইয়ে তারা ভারতের পাশেই আছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে। আচ্ছা, হাওয়া বদলের ইঙ্গিত কি রাজনীতির মাঠেও, মানে রাজ্য রাজনীতির ময়দানেও? হাওয়া নয়, ফুল বদল। আমি তো দুজনেরই ভক্ত, ভগবান রামকেও মানি, জগন্নাথকেও মানি। তো আজ ভগবান এত দূর হেঁটে এসছেন পুরী থেকে, আমি এইটুকু এসে ওনাকে দর্শন করলাম। আমার বন্ধু পাশে আছে, মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না, কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার অনুযায়ী করবে, ভগবানের সঙ্গে ঝগড়াও নেই। ভগবানের কাছে যাওয়ার জন্য কারণ অনুমতি নিতে হবে, কে চোখ দেখাবে দিলীপ ঘোষ পরোয়া করে না, কে বানালো কে উদ্বোধন করলো সেটা লোকে ভুলে যাবে। হাওয়া বদলের সাক্ষী থাকলো পাহাড়চূড়ার সান্দাকফু, সমুদ্র পাড়ের দীঘাও কি হাওয়া বদলের সাক্ষী থাকলো? সাত সকালে সমুদ্র পাড়ে আওয়াজ উঠল, তৃণমূলে স্বাগতম দিলীপ ঘোষ। এবার কি ফুল বদল করছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি? আজ যদি লালমোহন গাঙ্গুলি বেঁচে থাকতেন, হয়তো তিনি বলতেন হাইলি সাসপিশিয়াস। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিং অবশ্য বলছেন সাসপেন্সের কোনো ব্যাপার নেই, সব তিনি জানতেন। জাস্ট লাইক কালকে উনি এক্সপোজ হয়েছেন, এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম। দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন, এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে ইনি চলেন।
ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করিনি, আমার লোকেরাও সঙ্গে ছিল, ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন। আর এই সৌজন্য সাক্ষাৎকার হয়, বহু লোক ক্লোজ ডোর মিটিং করে, চিরকুট পাঠায়, গোপনে ফোন করে, দিলীপ ঘোষকে এইসব করতে হয় না। গতকাল রাত থেকেই দিলীপ ঘোষকে লক্ষ্য করে মিসাইল ছুটতে শুরু করে দিয়েছেন দলের একের পর এক নেতা। বহু লোক ক্লোজ ডোর মিটিং করে, চিরকুট পাঠায়, কথায় কথায় খোঁচা। এত বিতর্কের মাঝেও দিলীপ ঘোষ সমেজাজে সকাল সকাল দীঘার সমুদ্র পারে স্ত্রী আর সঙ্গী সাথীদের নিয়ে তিনি মর্নিং ওয়াকে। আমাকে পার্টি থেকে অফিসিয়ালি কেউ মানাও করেনি, স্বাগতও করেনি। দীপদা, অনেকেই বলছেন যে দলের ঊর্ধ্বে উঠে সুভাষ চক্রবর্তী গেছিলেন তারাপীঠে, সেখানে কি দিলীপ দা চিন্তা করবেন না, সব ঠিক হবে। সেই রেকর্ডটা কি ব্রেক করলেন দিলীপ ঘোষ? দেখুন, যারা স্বতন্ত্র স্বাভিমানী রাজনীতি করে পার্টিতে তাদের দেখেই চলে পার্টি। সুভাষ চক্রবর্তী বামফ্রন্টকে বাঁচিয়ে রেখেছিলেন, তিনি লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেন, নেতারা ব্রিগেডে ভাষণ দিত, কারো লোক আনার ক্ষমতা ছিল না, তো তাকে আলাদা করে দিতে হবেই, জেলাস থাকবেই পার্টিতে। জেলাসি মানে ঈর্ষা। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন পূর্ব মেদিনীপুরে, কাঁথিতে সনাতনী সম্মেলনে তিনিই ছিলেন মধ্যমণি। দীঘার জগন্নাথ মন্দিরের শিলান্যাসের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন কে? সেই সময়ের কথা বলছি, ছিলেন শুভেন্দু অধিকারী। আর আজ দেখুন শুভেন্দু বিজেপিতে, আর মন্দির উদ্বোধন অনুষ্ঠানে হাজির তাঁর দলেরই দিলীপ ঘোষ। কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে অনেকে, চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি করেননি, উনি তৃণমূল দলের মধ্যে থেকে রাজনীতি করেছেন এবং সেই দল থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং হারিয়েছেন। অতএব আঁচল ফাঁচল বাজে কথা এগুলো কোন কিনা। দেখুন, যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, ডিসিপ্লিন শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে, তাদের 5-10 বছরের আগের ইতিহাস দেখুন। তারা হিন্দুত্বের জন্য কি করেছে, বিজেপির জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে, তাদের জীবনের ত্যাগ কি, পায়খানা আর পেচ্ছাপ। কেডিএসএ বলি, কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন, এই 4 জন মিলে বিজেপির সর্বনাশ করেছেন এবং এই সর্বনাশের মধ্যে কামিনী কাঞ্চন একটা খুব বড় ভূমিকা পালন করেছে। বিজেপিটা এখন পার্টি নয়, দোকান হয়ে গেছে, সবাই এসে কামাচ্ছে, তাদের কষ্ট হয়। দিলীপ ঘোষ যেভাবে মমতার সঙ্গে একসাথে বসে সস্ত্রীক বিশৃঙ্খলাপ করেছেন এবং সেটা ছবি টবি তোলা হয়েছে, সেই ছবি ভাইরাল হয়ে গেছে, এইটার থেকে এই সিদ্ধান্ত তো অনায়াসেই করাই যায় যে দিলীপ ঘোষ হয় তৃণমূলে চলে গেছেন বা আজ বাদে কাল যাবেন, এবং তার পায়তাড়া কোশ্চিন যাকে বলে। যাদের কোনো গতি নেই তারা আবার গতি প্রকৃতি নিয়ে কি প্রশ্ন করবে? দিলীপ বাবু তো পয়েন্ট করে করে বলেছেন, কিছু লোকের পেটে ব্যথা হয়, বিজনেস ধান্দা খারাপ হয়, তারা চেঁচামেচি করছেন। দিলীপ দার মতিভ্রম হয়েছে, উনি ত্যাগী থেকে ভোগী হয়ে গেছেন। আমার মনে হয় দিলীপ ঘোষ এখন তৃণমূলের একটা বড় দালালে পরিণত হয়ে গেছে, আর কিছু না। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। জানেন না কতবার বিছানা পাল্টে এসছে। বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে
মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে। কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না। এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে দিলীপ বাবুকে। দিলীপ বাবুর প্রজ্ঞাটা অনেক ওপরের, সেই প্রজ্ঞা অনেক সময় সাধারণ মানুষ বোঝার ক্ষেত্রে সমস্যা হয়। দিলীপ ঘোষ চলে গেলে পশ্চিমবাংলা 26-এ সরকার আসতে কোনো বাধা থাকবে না। উনি ঠিক করেছেন উনি রাজ্যসভা মেম্বার হবেন। আমার থেকে শুনুন না আপনি, মমতা ব্যানার্জির সঙ্গে কুণাল ঘোষ মারফতে, ববি হাকিমের মারফতে উনি ঠিক করে নিয়েছেন কি উনি রাজ্যসভা মেম্বার হবেন। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই, কারণ আমাদের কাছে মিশন। বিজেপির কিছু নেতা তাদের একদম জ্বলে গেল, পুড়ে গেল। দিলীপবাবু একটা বিয়ে করে ওদের শুয়ে দিয়ে গেছিলেন, আবার এই প্রভুকে দর্শন করে একেবারে সমাপ্ত করে দিয়ে গেছেন। সব বল তুলে তুলে মারছেন দিলীপ ঘোষ। আর এক ঘোষ মানে কুণাল ঘোষ একেবারে গদগদ, রেগে বোম বিজেপির নেতারা। তারা যেন ধরেই নিয়েছেন দিলীপ ঘোষ আর বিজেপিতে থাকছেন না। দিলীপ ঘোষ অবশ্য বলছেন তিনি দল ছাড়বেন না, ছাড়ছেন না। সুযোগ পেয়ে কুণাল ঘোষ বিজেপির কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন। দিলীপ ঘোষ আফটার তপন শিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। ভগবানের কাছে যাওয়ার জন্য কারণ অনুমতি নিতে হবে, কে চোখ দেখাবে, দিলীপ ঘোষ পরোয়া করে না। আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব না। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করে। হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি, আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন। তার আমলে দল ভোট পেয়েছিল 41%, পরবর্তীতে সেই ভোট নেমে আসে 39%। তার আমলে যে কজন বিধায়ক ছিলেন তাদের অনেককেই দল ধরে রাখতে পারেনি। দীঘা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এভাবেই দলের একাংশকে তোপ দেখেন দিলীপ ঘোষ। কোথাও গিয়ে কি শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিলেন দিলীপ বাবু? পাশাপাশি কোথাও গিয়ে কি বিজেপি শীর্ষ নেতৃত্ব যারা আছেন, যারা নীতি নির্ধারক, তাদেরকে এটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষকে আবার গুরুত্ব দেওয়ার সময় এসেছে? দিলীপ ঘোষ বলছেন আমি রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন দোকান সাজিয়ে দিয়ে এসেছিলাম। দলটা দোকান। দিলীপ ঘোষ কি দল বদলাবেন নাকি দলের মধ্যেই প্রেশার ট্যাকটিক, চাপ বাড়াচ্ছেন দলের ওপর? হঠাৎ কেন রাজ্য বিজেপির অবস্থানের একেবারে বিপরীতে গিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতার পাশে গিয়ে তিনি বসলেন? বেশ কিছুটা সময় কাটালেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক, বেশ খোশ গল্প হচ্ছিল দেখা গেল। দীঘায় যাওয়ার আগের দিন এই দিলীপ ঘোষই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী কেন মুর্শিদাবাদে যাননি, সরকারের টাকা মানে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে কেন মন্দির তৈরি হচ্ছে, এই প্রশ্নও তুলেছিলেন তিনি। যেদিন গন্ডগোল হলো 11 তারিখ, পরের দিন আবার
ধুলিয়ানে হয়েছে, 5টা দোকান ছিল এক জায়গায়, একটা দোকান হিন্দু ছিল, সেটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে। যেমন জম্মু কাশ্মীরে বেছে বেছে হিন্দু হত্যা করা হচ্ছে, মুর্শিদাবাদেও তাই হয়েছে। যেদিন এখানে দাঙ্গা হলো 11 তারিখ 12 তারিখ, মমতা ব্যানার্জির আসা উচিত ছিল 13 তারিখ, আসেনি, এসেছি আমরা, এখনো এসছি, এখনো মমতা ব্যানার্জি আসার সময় হয়নি, তিনি জগন্নাথ মন্দির করছেন। গতকাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, মুখ্যমন্ত্রী সেই আয়োজনে ছিলেন দিলীপ ঘোষও। আজ কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী, আর তারপরই 5 মে মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। প্রথমে অশান্তিতে বিপর্যস্ত এলাকায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 3টে, 5 মে বেলা 3টে সুতিতে প্রশাসনিক সভা করার কথা আছে মুখ্যমন্ত্রীর। পরিস্থিতি স্বাভাবিক হলে যাবেন, আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী এখন পলিটিক্যাল এন্টারটেইনারে পরিণত হয়েছে। উনি এই ধরনের কাজই করছেন, কোথাও জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করছেন, সেখানে গিয়ে একটা স্টান্টবাজি করছেন। ওনার এখন কেমন যেন একটা উৎসব ফিলিং হচ্ছে ওনার, কেন যেন সে মানুষ মারা গেলেও হচ্ছে, মুর্শিদাবাদে হলেও হচ্ছে, এবং আমার বিশ্বাস উনি যখন মুর্শিদাবাদে যাবেন তখনও গিয়েও প্রকৃত মানুষগুলো যারা আঘাত পেয়েছে তাদের সাথে দেখা না করে কোনো না কোনো একটা স্টান্টবাজি করবেন। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাচ্ছেন, আর দিলীপ বাবু তৃণমূলে যাওয়ার, উনি চলে গেলে দলটা বাঁচবে। আমার মনে হয়েছে যে যেটা তৃণমূল পারে না সেটা বিজেপি পারে। দিলীপ দাস এখানে গিয়ে তার সৌজন্যের বার্তা দিয়েছে, তোমরা রাম মন্দিরে যাওনি বলে আমরা এখানে, তোমরা ট্রাস্ট বানিয়েছো। যাদের চোখের চশমার রং পাল্টায় তারা আমাকে বিভিন্ন রকম দেখে। সবসময় বলছেন যে অন্য দল থেকে এসেছি, আরে বেশ করেছি, আমার নিজের বাপের দম আছে, নরেন্দ্র মোদীর আশীর্বাদ আছে, অমিত শাহজির আশীর্বাদ আছে, অন্য দল থেকে এসেছি, বেশ করেছি। দিলীপ ঘোষ চলে গেলে পশ্চিমবাংলা 26-এ সরকার আসতে কোনো বাধা থাকবে না। আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছে। তোমার নিজের চরকায় তেল দাও ভাই, তুমি জিতে দেখাও। আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে, লোক বিজেপির ভরসা করতে পারছে না। নিচুতলার কর্মী যারা রাজনীতির মারপ্যাচ বোঝেন না, তাদের কাছে আবেগের নাম। তারা বলছেন অনেকেই দিলীপ ঘোষ মন্দিরে গেছেন, কিন্তু ওই ছবিটা, ওই ফটো ফ্রেম, সেটা নিয়ে তারা একটু ক্ষুণ্ণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফটো তুললে ক্ষুণ্ণ? বহু লোক তো তার আশীর্বাদে উচ্ছিষ্ট হয়ে জীবনযাপন করেছে, আজকে হয়ে গেছে সতী। দিলীপ ঘোষ যে প্রথম দিন থেকে চোখে চোখ রেখে কথা বলেছে, আজও বলছে, আগামী দিনেও বলবে। অন্য দল থেকে আসা নেতাদের ওপর দিলীপ বাবুর রাগ আর কর্মীদের ওপর ভরসা। দীঘায় তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষের সামনেই স্লোগান তুলেছেন, তৃণমূলে দিলীপ ঘোষ স্বাগতম। আর কোলাঘাটে দিলীপকে শুনতে হলো গো ব্যাক স্লোগান। বিজেপি কর্মীরাই এই স্লোগান তুলেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। কোলাঘাটে চা চক্র না করেই ফিরে আসতে হলো দিলীপ ঘোষকে। জেলা সভাপতিবিহীন প্রোগ্রাম, মন্ডল সভাপতিবিহীন প্রোগ্রাম কেন হবে? জেলা সভাপতি কেউ জানে না। দলকে মানেন না। আপনি জেলা সভাপতিকে বলে আসুন যে আমি এখানে প্রোগ্রাম করবো। জেলা সভাপতি আপনি বলে আসুন, মালিক এখানে, মালিক কি আছে? কেন আপনার কথা শুনতে হবে নাকি? আপনি উপদল করবেন, জেলা আর যদি কেউ কে করে তো যাবে, খাবে। জেলা সভাপতি আমরা প্রোগ্রাম করাবো, এখানে ঢাকা চলবে না। লোক আছে
যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি, যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে না, সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দাঁড় করিয়েছে। আমি গতকাল যেটা বলেছি আপনারা আবার ওটাকে চালান, ওটাই পার্টি স্ট্যান্ড। যতুগৃহ বড়বাজারের মেছুয়া বাজারে দাঁড়িয়ে আজ একাধিক বেনিয়মের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। দাওয়াইও বাতলেছেন তিনি। সারপ্রাইজ ভিজিট, একদম হাতে গরম শিক্ষা। বড়বাজার থেকে সোজা তিনি পৌঁছে গিয়েছিলেন পার্ক স্ট্রিট, অভিজাত এলাকা, বিশাল বড় বড় সব রেস্তোরাঁ, দোকান, বাজার, শপিং মল, বার, কত কি, ঝাঁ চকচকে একটা ব্যাপার। কিন্তু সেখানেই অন্ধকারের ঠিকানা ঠিক খুঁজে খুঁজে বের করেন মুখ্যমন্ত্রী নিজে। কাজটা কিন্তু তার নয়। গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে 50,000 লোক মরে যাবে। জিও আর জিনে দো, লিভ অ্যান্ড লেট লিভ। না, আমি যেটা বলেছি, কলকাতা মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাক দিয়ে এমার্জেন্সি মিটিং করবে। ওই রেস্টুরেন্টটা ছাদ বন্ধ করা হবে না। সিলিন্ডার মজুদ রয়েছে, যে গ্যাস সিলিন্ডারগুলো বার করে এখানে আজকে দেখিয়ে দিয়ে গেলেন যে কিভাবে গ্যাস সিলিন্ডারগুলো রাখা রয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এইভাবে গ্যাস সিলিন্ডার মজুদ থাকলে যদি কোনো একটাতে কোনোভাবে বিপজ্জনকভাবে বিস্ফোরণ ঘটে, তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। কি বলেছে সেটাই, প্রত্যেকটি বিল্ডিং এর রেস্টুরেন্ট, ফায়ার সেফটি মেজার্স, এন্ট্রি এক্সিট সবটা এনশিওর করার জন্য দেখতে বলছি। ডিপার্টমেন্ট দেখছি, আমরা দেখে আশ্বস্ত করতে ব্যস্ত দমকল মন্ত্রী, কিন্তু মানুষজন কি আশ্বস্ত হতে পারছেন? বউবাজার যে মৃত্যু মিছিল দেখলো, তারপর সেটা সম্ভব? মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট অবশ্য এক্ষেত্রে কাজে দিয়েছে। মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পরে 24 নম্বর পার্ক স্ট্রিটে যে রেস্তোরাঁগুলিতে একাধিক সিলিন্ডার মজুত করা ছিল, সেই সিলিন্ডারগুলোকে বাজেয়াপ্ত করছে কলকাতা পুলিশ। আমরা দেখতে পাচ্ছি একে একে সেই সিলিন্ডারগুলোকে নিয়ে গিয়ে কলকাতা পুলিশের যে প্রিজন ভ্যান, তাতে তোলা হচ্ছে। আপাতত সেগুলো রাখা হবে পুলিশ স্টেশনে, পরবর্তী ক্ষেত্রে সেগুলো কি হয় সেটাই এখন দেখার বিষয়। পরের জিনিস পরে হবে, তার আগের কথা হলো এটা হলো কেমন করে? এমন ঘিঞ্জি এলাকায় হোটেল রেস্তোরাঁ ভর্তি, সেখানে গ্যাস সিলিন্ডারের ভান্ডার। এ তো একদিনে হয়নি। পুনর্জন্ম থেকে শুনেছিলাম, কিছুদিন আগে সে রেস্টুরেন্টে এসেছিল, এসে আমার বলছিল ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5 জনের লোক আছে, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না। একটা ছোট্ট স্টে আমি দেখে গেলাম, আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম। কলকাতা কর্পোরেশনের মেয়র, ফায়ার ব্রিগেড মিনিস্টার, কলকাতা পুলিশ কমিশনার সব এক্ষুনি বসবে, ওদের ডাকবে, ডেকে মিটিং করবে, করে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক বৈঠক, সিদ্ধান্ত সবই হয়েছে, কিন্তু প্রশ্ন, চোখে আঙুল দিয়ে যা দেখিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা কি বাকিরা কেউ এতদিন দেখেননি? নাকি দেখেও না দেখার ফল এই বেনিয়মের বারবারন্ত? নিজেদের বাঁচান, অপরকেও বাঁচতে দিন। জিও আর জিনে দো। দিকেই দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডারের যে ব্যাংক, তার দুদিকেই সেই পাইপ মারফত সেই সিলিন্ডারের থেকে যে গ্যাস, সেই সিলিন্ডার থেকে গ্যাস পাইপ বেয়ে চলে যাচ্ছে রেস্তোরাঁগুলিতে। এই ব্যবস্থাপনা দেখেই মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হন এবং তার নির্দেশে আপাতত এই যে গ্যাস ব্যাংক তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার জন্য 6টি রেস্তোরাঁ বন্ধ থাকবে। মালিক পক্ষের যেটা বক্তব্য, তারা বক্তব্য যে তারা কিন্তু পর্যাপ্ত যে নিয়ম, যথাযথ সেই নিয়ম মেনেই এই গ্যাস সিলিন্ডার ব্যাংক তৈরি করেছেন। প্রশাসনের তরফে তার বক্তব্য খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ক্ষোভের ম্যাগমা ঠোঁটকাটা আজ এখানেই শেষ করছি। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি, তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH